প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে বাজার পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রতিবেশী রাষ্ট্রসহ অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কের প্রশ্নে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড কিংবা এগিয়ে যাওয়ার একটি খুব প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। সেই রাষ্ট্রগুলোর সাথে একটি যৌক্তিক এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক তৈরি করার বেশ কিছু উদ্যোগ রয়েছে। কিন্তু সেই উদ্যোগ নেওয়ার পরেও বেশ কিছু জায়গাতে প্রত্যাশিত মাত্রায় পরিবর্তন হচ্ছে না। মানুষের বা জনমনে প্রশ্ন আছে, অস্বস্তি আছে। কেন সেই অস্বস্তিগুলো আছে সেগুলোর কারণ খোঁজার চেষ্টা করব। সমাধানের উপায় কী, সম্মানিত আলোচকরা কোন বিষয়গুলোকে সমাধান হিসাবে মনে করেন, সেটিও আজকের আলোচনার মধ্যে দিয়ে আমাদের বোঝার চেষ্টা থাকবে। এবং যদি আলোচনায় যাওয়ার আগে যদি একটু পয়েন্টস আকারে উল্লেখ করি যে গাজীপুরে শ্রমিক যে অসন্তোষ বা অস্থিরতার প্রসঙ্গ আজকেও সেটি ছিল। এলাকাবাসীর সাথে শ্রমিকদের যে সংঘর্ষ, তার প্রেক্ষাপটে বেশ কয়েকজন আহত হয়েছে, দু একটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য, সেটি আছে। বাজার পরিস্থিতি, বেশ কয়েকটি পণ্যে শুল্ক যে ছাড় দেওয়ার পরেও পণ্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বাজার মনিটরিং সেটি সক্রিয় রয়েছে, এরপরও প্রত্যাশিত পরিবর্তন কেন লক্ষ্য করা যাচ্ছে না সেই প্রসঙ্গটি রয়েছে। অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবর্তন, সেটি আমাদের রাজনীতি কিংবা সরকারের উপরে কোনো চাপ তৈরি করবে কিনা, এই প্রশ্নের জবাবে আল জাজিরা টেলিভিশনে সম্মানিত প্রধান উপদেষ্টার যে বক্তব্য, তিনি এটাকে বলেছেন যে এটি তার সরকার কিংবা দেশের উপরে এর কোনো প্রভাব থাকবে না। পাশাপাশি রাজধানীতে 7 কলেজের একটি তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের দাবি এবং সেই বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের লক্ষ্যে যে আন্দোলন, সেই আন্দোলন থেকে অনাকাঙ্ক্ষিতভাবে কয়েকজন ট্রেনের দিকে ঢিল ছুড়লে কয়েকজন যাত্রী, শিশুসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এরকম অবস্থা যখন আছে কিছু কিছু ক্ষেত্রে, তখন আজকে আমরা আলোচনাটি করতে চাই তারই প্রেক্ষাপটে যেভাবে শিরোনাম ঠিক করেছি যে নির্ধারণ হয়েছে যে সাম্প্রতিক যত ইস্যু এবং এই ইস্যুগুলোর পরিস্থিতি, কারণগত বিশ্লেষণ, সমাধানের উপায়গুলো খোঁজার চেষ্টা। তিনজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন আলোচনা শুরু করার আগে তাদের সাথে পরিচয় করে দিই। আমার ডান দিকে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল, তিনি ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক। মাঝখানে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ জয়নুল আবেদিন মেজবা। সর্বডানে আছেন গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর রমিত আজাদ। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই শামীম কামাল ভাই, আপনার কাছে আসতে চাই যে গাজীপুরের পরিস্থিতি এবং সেই সূত্র ধরে দেশের অভ্যন্তরীণ যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, গত 2 মাসে 68 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে শুধু রাজধানীতেই। কেন এই পরিস্থিতি পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আসছে না কেন? আপনাকে ধন্যবাদ আজকের সহ আলোচকবৃন্দ। আমরা 5ই অগাস্টের পরে মোটামুটি বলতে পারেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি টোটালি ভেঙে পড়েছে। এখন সম্পূর্ণ বিপর্যস্ত একটি আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটার স্বাভাবিকরণ করতে সময় লাগবে, কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এটার কোনো দৃশ্যমান কোনো উন্নতি আমরা লক্ষ্য করতে পারছি না। এটার কারণ হলো যে আজকে যেমন গাজীপুরের ঘটনা বললেন এবং তিতুমির কলেজের আন্দোলন, তো আমি আসার পথে পথিমধ্যে সেই আন্দোলনের মুখোমুখি হই এবং রাস্তায় প্রচণ্ড ট্রাফিক করছে। এর মূল কারণটা হচ্ছে দেশের সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে স্ট্রাকচার, এটা টোটালি ভেঙে পড়েছে। এখন এটাকে হেল্প করার জন্য বা এটা থেকে উত্তরণ পাওয়ার যে পদ্ধতিগুলি বা যে কাজগুলি করার কথা, সেখানে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক দেখতে পাচ্ছি, কিন্তু কার্যকারিতা দেখা যাচ্ছে না। উদাহরণস্বরূপ দেখেন, আন্তরিকতার অভাব তাহলে আছে কোথায়? যারা বাস্তবায়ন করবে তাদের মধ্যে দেখছেন না। এটা হচ্ছে গিয়ে শুধু আন্তরিকতার বিষয় না, যেমন মনে করেন যে পুরো পুলিশি ব্যবস্থাটাই ভেঙে গেছে। আপনার 114টি অভ্যুত্থানে কিন্তু 114টি থানায় হামলা হয়েছে, বা এখানে 58টে অগ্নিসংযোগ বা 56টিতে ভাঙচুর হয়েছে ইত্যাদি ইত্যাদি। প্রায় 5800 অস্ত্র কিন্তু ছিনতাই হয়েছে। তো যাই হোক, এখন পুলিশ কিন্তু স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না, এটা হলো বাস্তবতা। তো এখন আপনার ইভেন মাঠ প্রশাসনে আমি যদি বলি যে সরকারের দিক থেকে যে কাজটা করা খুবই দরকার ছিল, এই যে বিভিন্ন ধরনের যে মামলা, ছাত্র হত্যা, জনতা মামলা হয়েছে, এখানে ছাত্র হত্যা হয়েছে হয়তো বা জয়দেবপুর, গাজীপুরে, কিন্তু এটার আসামি হলো সারা দেশব্যাপী। তো এটা একটা
এই মামলাটা দুর্বল হয়ে গেছে, লিগ্যাল মেরিটটাই তো থাকে না। এক্স্যাক্টলি। তো এখানে যেটা করা দরকার, আমি খুব তাড়াতাড়ি সংক্ষেপে যদি একটা কথা বলি, যে খুব তাড়াতাড়ি পুলিশি ব্যবস্থাকে আমাদের ফেরত নিয়ে আসতে হবে। এখানে আপনি জানেন যে অনেক পুলিশ সদস্য কিন্তু চাকরিতে যোগদান করেনি, এবং যারা যোগদান করেছে তাদের মধ্যেও এখনও ওই ট্রুমা, মানে ওই ভীতি, ওই আতঙ্ক এখনও কাটেনি। সুতরাং আমি একদম মফস্বল, মানে থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে থানার অবস্থা জানি, তারা ভালোভাবে কাজ করতে কিন্তু পারছে এই না। ঘাটতি পূরণ করার জন্য তো সশস্ত্র বাহিনী বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে আছে, তাদের মাঠে থাকার পরেও পরিস্থিতির প্রত্যাশিত যে পরিবর্তনটা হচ্ছে না কেন, সেখানে গ্যাপ থেকে যাচ্ছে। এখানে একটা গ্যাপ আছে। গ্যাপ হলো যেটা, এইবার খুব ব্যতিক্রম ধর্মীভাবে অন্তর্বর্তীকালীন সরকার সশস্ত্র বাহিনীকে মাঠে নিয়োগ করেছে এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। বাংলাদেশ পেনাল কোড 128 থেকে 132-এর মধ্যে এই ক্ষমতাটা কিন্তু আগে কখনোই কোনো দিনে বাংলাদেশে দেওয়া হয়নি, ম্যাজিস্ট্রেসি পাওয়ার। কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলে কি হবে, এখানে আবার ওই কাজটা ধরি মাছ না ছুঁই পানির মতো অবস্থায় চলে গেছে। এখন আমার যেটা সাজেশন, এখন যেহেতু পুলিশ কাজ করতে পারছে না, এখন আবার 2 মাসের জন্য সশস্ত্র বাহিনীর নিয়োগটাকে, মোতায়েনটাকে বাড়ানো হয়েছে। এই মুহূর্তে উচিত, আমি যদি আপনাকে বলি যে 1 মাসের মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ যাবতীয় বিষয় নিয়ন্ত্রণ আনা সম্ভব। কিভাবে সেটা হলো এই সশস্ত্র বাহিনীকে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার যদি দেওয়া হয়েছে, তাদেরকে এখন মাঠ প্রশাসন, এমনকি বিচারিক কার্যক্ষেত্রেও তাদেরকে খবরদারির মধ্যে নিয়ে আসতে হবে। অস্ত্র উদ্ধার, 2 লাখ অ্যামুনিশন উদ্ধার, নির্দিষ্ট কাজের মধ্যে সীমিত রাখা যাবে না, তাদেরকে একদম টাচ দিতে হবে যে জনপ্রশাসন, মাঠ প্রশাসন, বিচার ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, আমদানি রপ্তানি সবগুলোর কাছে সরাসরি। আমি একটা উদাহরণ, যেখানে অনিয়ম সেখানেই তারা কাজ করবে। এটা যদি সশস্ত্র বাহিনীকে দায়িত্ব দেওয়া হয় যে আগামী 1 মাসের মধ্যে এই সব কিছু স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবে, পারবে, এদের পক্ষে সম্ভব। তাহলে কি হবে, আমি বলি যে প্রত্যেকটা জেলায় যদি একটা করে ইউনিটের দায়িত্ব দেওয়া হয়, তা জেলা পর্যায়ে যে ইউনিটের অধিনায়ক সিও থাকলেন, প্রত্যেকটা উপজেলায় একটা করে প্লাটুন দেবে একজন অফিসারের নেতৃত্বে, ঠিক আছে? সেই প্লাটুন কমান্ডার, সেই যে অফিসার যে থাকবে, সে খোঁজখবর রাখবে এলাকায় কতটা সন্ত্রাসী কাজ হলো, কতটা মামলা হলো, কোনটা বৈধ, কতটা চাঁদাবাজি, কোন চাঁদাবাজি হলো, কোনটা কীভাবে ঠেকাতে হবে। এটা যদি করা যায় তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাভাবিক হবে বলে আপনি মনে করছেন। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৈয়দ মোহাম্মদ জয়নুল আবেদিন মেজবা ভাই, আপনার কাছে আসতে চাই যে সরকারের মধ্য থেকেই বলা হচ্ছে যে আসলে গায়েবী মামলা হচ্ছে, সেটি পূর্বের শত্রুতার কারণে হচ্ছে, আবার জুলাই বিপ্লবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সেই মামলাগুলো করছেন, কিন্তু কোনো এক পক্ষ অথবা ব্যক্তি এই মামলাটাকে পুঁজি করে তাদের পূর্ব শত্রুতার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন। এখন প্রশ্ন হলো, মামলা যদি ভুলভাবে হয়, গায়েবী মামলা হয়, সেই মামলার লিগ্যাল যে মেরিট সেটি তো দুর্বল হয়ে যায়, সেটি আপনারাই আমাদের বলছেন। তাহলে এই মামলাগুলো দিয়ে যারা প্রকৃত পক্ষে অভিযুক্ত তাদের বিচার করা কতটা সম্ভব হবে? আসলে মামলা তো আমলে নেওয়া মামলা, যেহেতু যেটা আমরা ছাত্র হত্যা বলি অথবা বৈষম্য বিরোধী ছাত্র জনতা যারা নিহত হয়েছেন অথবা শহীদ হয়েছেন, সেক্ষেত্রে এই মামলাগুলো হওয়ার পরে যেটা কার্যক্রম শুরু করার দরকার ছিল, যে দ্রুত এখানে তদন্ত শুরু করা। আমরা এখন পর্যন্ত দেখিনি, সেরকম আমাদের চোখে পড়েনি যে মানে উল্লেখযোগ্যভাবে লাশ উত্তোলন করা অথবা এই লোকটা মারা গেছে সেই নির্দিষ্টভাবে খোঁজ করা যায়, হ্যাঁ এই লোকটা মারা গেছে। এবং এই আসামিগুলো যেগুলো করা হয়েছে, এটা বিগত সরকারের, শেখ হাসিনা আমলের সরকারের 17 বছরে এই দেশের মানুষকে শিখিয়েছে কিভাবে মানে গায়েবী মামলা দেওয়া যায়, আইন বহির্ভূত কায়দায় কিভাবে হয়রানি করা যায়। এই মামলাগুলোতেও পুলিশ অল্প কিছু মামলা করেছে, আর বাকি মামলাগুলো করেছে পাবলিক। তো পাবলিক যে মামলাগুলো করেছে সেক্ষেত্রে দেখা গেছে অনেক ক্ষেত্রেই আমরাও দেখেছি যে 2-4 জন নিরীহ লোক অথবা শত্রু অথবা নিজের ব্যবসায়িক শত্রু এরকম লোককে আসামি করে দিয়ে দিল। আমরা এটাও দেখেছি যে যিনি বাদী, যিনি মামলাটি করলেন, তিনি অভিযুক্তদের অনেকেই চিনেন না, নামও শোনেননি, আবার অভিযুক্তরা বাদীকেও চেনে না। হ্যাঁ, এরকম হয়েছে। মামলা একজন করাচ্ছেন, আবার লয়ার তিনি আবার আরেকজনকে দিয়ে ফাইল করাচ্ছেন। এটা আছে। তবে এটা মামলায় ক্ষতিগ্রস্ত হবে না যদি সঠিক তদন্ত আসে, এবং সঠিক তদন্তের চেয়ে এখন অনেকেই নিরীহ বহু লোক ভীতিতে আছেন। আবার অনেকে কিছু চাঁদাবাজের সৃষ্টি হয়েছে, এরা মানুষকে ভয় দেখায়। আপনি যদি
এই আমার সাথে এই যোগাযোগ রক্ষা না করেন তাহলে আপনাকে আসামি করে দেওয়া হবে, অথবা নামও ঢুকিয়ে দিয়েছে, সে পালিয়ে রয়েছেন। এটি কি নাগরিকের মনে, এই যে পরিস্থিতির কথা বললেন একটা ভয়, এটি কি নাগরিকের মনে নিরাপত্তার ক্ষেত্রে শঙ্কা তৈরি করবে কিনা? না, শঙ্কা তৈরি করবে কিনা তা না, শঙ্কা শুরু হয়েছে। আপনি দেখবেন যে আমরা পুলিশ সংস্কারের কথা বলি, স্যার বলেছেন একদিকে, ওইটাকে আমি সহমত পোষণ করে আরেকটা জিনিস বলতেছি। 4 তারিখের পুলিশ আর 5 তারিখের পুলিশ ভিন্ন ছিল। 4 তারিখের পুলিশের হাতে ছিল ব্যালট, বন্দুক, গুলি, ব্যাটন। আর হচ্ছে 5 তারিখের পুলিশ ছিল নিরস্ত্র, অসহায়, এবং তারা বাজারে যেতে ভয় পেত। কিন্তু এখন যেটা শুরু হয়েছে, এখন কিন্তু পুলিশ সংশোধন হয়নি, যদিও তারা থানায় থানায় রয়েছেন। আপনি খুবই অবাক হবেন, আমি যে মনে করবেন যে একটা লোক, মানে এই যে সংশোধন হয়নি সেটিকে আপনি সামগ্রিকভাবে দেখছেন নাকি কোনো কোনো থানা বা কোনো কোনো ইউনিটের পুলিশের বিরুদ্ধে দেখছেন? না, এটা যারা অসংশোধিত ছিল, অর্থাৎ যারা ঘুষ দুর্নীতি করে মানুষকে মামলা বাণিজ্যের অভিযোগ ছিল আগে, তারা এখনো আমরা পাচ্ছি ওখানেই আছে। তাদের যেই ব্যক্তি সংশোধন সেটা হয় নাই, এবং যে এটা জেলা পর্যায় থেকে সে দেখা যায় থানা পর্যায়ে অনেক ওসি সাহেবরাই অন্যায়ভাবে নিরীহ লোকগুলোকে ধরে নিয়ে যাচ্ছেন। আবার এখন দেখবেন যে আওয়ামী লীগের যারা মূলত এই যে আন্দোলনের বিরুদ্ধে হত্যার সাথে জড়িত অথবা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, তারা কিন্তু অনেক টাকার মালিক, অনেকেই। তারা কিন্তু একটা পার্টকে সমন্বয় করে পুলিশের সাথে ঠিকই করে যোগসাজশ করে রাখছে। অন্যদিকে দেখবেন যে দুর্বল লোকগুলা, অতীতে একটা নাম ছিল অথবা ওই পুলিশের স্থানীয় কারোর সাথে দ্বন্দ্ব আছে, তাকে ধরে ওই মামলায় দিয়ে দিচ্ছে। এই যে জায়গাটা, সেটা হচ্ছে পুলিশের, আমরা যতই বলি যে পুলিশের সংস্কার দরকার, কিন্তু আপনি যদি সংশোধনী না আসলো তো সংস্কার কবে হবে? আমি তো এই বিষয়ে খুবই উদ্বিগ্ন, এবং আমি মনে করি যে দেশের মানুষ সত্যি অসহায় অবস্থা আছে। মানে এই জায়গাতে মেজবাবা একটি প্রশ্নটি রেখে যায়, পরবর্তী পর্যায়ে আপনার কাছ থেকে শুনবো, যেটি সরকার এই যে গায়েবী মামলা যাতে না হয় এবং সেটি নিয়ন্ত্রণের প্রশ্নে পুলিশের প্রতি সরকারের পক্ষ থেকে একটি বার্তা ছিল। বার্তাটি এরকম যে মামলা দেওয়ার আগে যতটুকু সম্ভব দেখে শুনে বুঝে পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে মামলাটি নেবে। সেটি অনেক জায়গায় বা অনেক থানায় সেটি অনুসরণ করা হচ্ছে না, সেটি গণমাধ্যমে প্রতিবেদন আছে। এখন আপনার কাছে প্রশ্নটি হলো যে দেখে শুনে বুঝে মামলা নিতে গেলে সেটি কি সময় বেশি লেগে যাচ্ছে, সেই কারণে যারা অনুসরণ করছে না সেই কারণে অনুসরণ করছে না, নাকি ধারণাটা এরকম আগে মামলাটা নিয়ে নিই পরেরটা পরে দেখা যাবে? কোন বাস্তবতা বিরাজ করছে সেই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম। পরবর্তী পর্যায়ে আলোচনা শুনবো অধ্যাপক ডক্টর রমিত আজাদ। আপনার কাছে আসতে চাই যে বাজার পরিস্থিতি, সরকার কয়েকটি পণ্যে শুল্ক ছাড় বা প্রত্যাহার করলেও দাম কমছে না, কি কারণ মনে করছেন? সেই ঘুরে ফিরে সিন্ডিকেটের প্রসঙ্গ চলে আসছে, যে পণ্যগুলো দেশে উৎপাদন হচ্ছে সেগুলোর দাম ক্রমান্বয়ে বাড়ছে, আবার সরকারের তৎপরতার মধ্যে দিয়ে কোনো পণ্যের দাম কমলে অন্য আরেকটি অথবা কয়েকটি পণ্যের দাম বেড়ে যাচ্ছে। শুনতে চাই আপনার বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সহ-আলোচকবৃন্দ এবং উপস্থাপক। আমি প্রথমে বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি একজন অসাধারণ ব্যক্তি, নোবেল লাউরেট এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব। স্যার যে প্রধান উপদেষ্টা হয়েছেন, আমি মনে করি এটা আমাদের পরম সৌভাগ্য এবং এটাকে কাজে লাগাতে হবে এবং স্যারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমাদের সহ-আলোচকবৃন্দ বলেছেন, স্যার বলেছেন, শামীম স্যার বলেছেন, আইনজীবী উনি বলেছেন, মেজবা ভাইয়া বলেছেন যে একটা মহল এই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। তো আমি কোনো সমালোচনা করতে চাই না সরকারকে, আমি চাই আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করব। সেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য কি কি করা যেত, আমি সাধারণ মানুষের প্রস্তাবটা রাখি। আমি বহু বছর বিদেশে ছিলাম, আবার আমি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের পাশাপাশি বিজনেস ফ্যাকাল্টিতেও পড়াই, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অপারেশনস ম্যানেজমেন্ট, এগুলো আমি পড়াই। তো আমি বলছি যে এখানে একটা ছবি, আমি জানি না ক্যামেরায় ধরতে পারবে কিনা, ধরতে পারবে কি ছবিটা? বিদেশে দেখা যাচ্ছে যে পণ্যগুলোর সামনে বড় করে দাম লেখা থাকে, প্রত্যেকটা পণ্য, চাল, ডাল, পেঁয়াজ, অমুক তমুক দাম। আমাদের দেশে কিন্তু স্পেকুলেশন হয় সাংঘাতিক। এই দোকানে যদি 20 টাকা হয়, পাশের দোকানে 30 টাকা দাম, আবার বাজার ভেদে ভিন্নতা। হ্যাঁ, এবং গ্যামলিং করা শুরু করে দেয় এরা। ব্যবসায়ী এমনই ভালো ব্যবসায়ী যে গ্যামলিং করা শুরু করে দেয়, ক্রেতার সাইকোলজির উপর এফেক্ট করে। দেখা যায় যে 10 টাকার জিনিস 20 টাকায় বিক্রি করে দিচ্ছে, এরকম একটা ঘটনা ঘটতেছে। এটা যাতে না হয় এজন্য জাস্ট এভাবে এটা বাধ্য করা, সব প্রতিটি বাজারে প্রত্যেকটি বিক্রেতাকে বাধ্য করা, যেভাবে আপনি দাম লিখে দেবেন স্পষ্ট দেখা যাবে। এক, দ্বিতীয় হচ্ছে বড় করে মূল্য তালিকা ওই দোকানেই রাখতে হবে, ভিজিবল। ওরা করে কি মাঝে মধ্যে এই আইনটা হয়
ওই পুলিশ যায় বা কেউ যায় তখন করে কি ওই উপরে ছোট্ট একটা কাগজে এতটুকু করে লেখা থাকে। আবার প্রতিটি বাজারের সামনে কিন্তু একটা মূল্য তালিকা থাকে, কিন্তু কেউ সেটি মানে না। না মানে তো না, আবার লেখাটা হয় চক দিয়ে কোনো রকমের লেখে, অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যায় না। এগুলো বড় করে লেখা, শুধু প্রবেশপত্র তো থাকবে, বিভিন্ন পয়েন্টে এমনভাবে লেখে যে মোটামুটি 2 এর মতো বোঝায়। হ্যাঁ ওইভাবে বাধ্য করা। স্যার তো বলেছে ম্যাজিস্ট্রেসি পাউন্ডে আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর বাইরে আছে, তো এগুলো বাধ্য করা। পাশাপাশি দেখেন আরেকটা হচ্ছে কন্ট্রোলের একটা ওজন মাপার যন্ত্র দিয়ে দেওয়া, যে যদি কেউ ধারণা করে তাকে মাপে কম দেওয়া হয়েছে সে যেন ওইখানে গিয়ে মেপে দেখতে পারে কম না বেশি। এভাবে করলে কিছুদিন করলে কিন্তু আর এগুলো থাকবে না। এক, তারপরে জাতীয় গণমাধ্যমগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাতির সর্বোচ্চ মূল্য তালিকা, আমরা যেটাকে বলি রিটেল প্রাইস, তাই না, হাইয়েস্ট ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সেটা প্রতিদিন প্রকাশ করতে হবে। আর এখন তো আমাদের অনেক কিছু আছে, ইন্টারনেট থেকে সেটাকে বহু কিছু আছে, মানুষ যেন জানতে পারে যে আজকে সকালবেলা একটা ঘুম থেকে যে আজকে এইটা সর্বোচ্চ। কিন্তু অসুবিধার জায়গাটা দাঁড়ালো যে সরকার যে ব্যবস্থাই গ্রহণ করে না কেন, যারা এই দুষ্ট বুদ্ধি সম্পন্ন কোড আনকোড, তারা কোনো না কোনো তাদের মতো করে আরো একটা মেকানিজম দাঁড় করায়। দাম যদি লিখিয়ে দেন, এভাবে যদি দাম লিখিয়ে দেন, সে কি করবে? 200 টাকা লেখা আছে, শুধু 200 টাকা বিক্রি করতে তখন বাধ্য, একদম এক দর, কোনো দামও দেবে না। আবার কোনো জায়গাতে গণমাধ্যম এই প্রতিবেদনও প্রকাশ করেছে যে বিক্রি করছে না, তার পছন্দ মূল্য যদি সে পছন্দ মতো বিক্রেতা যদি ঠিক করতে না পারছে, সে বিক্রি করছে না, মজুদ করে রাখছে। এরপরে মৌজুদের আবার ভিন্ন বিষয়, যে মৌজুদ কারা করতেছে, ঠিক আছে, এখানে আবার খুব ডিটেইল আমাদের, আমি সবসময় সব টকশোতেই বলি, আমাদের কিন্তু পরিসংখ্যান জ্ঞানের অভাব রয়েছে সব জায়গায়। এই নিচের লেভেলে তো আছে, উপরের লেভেলে এই সমস্যাটা রয়ে গেছে, পরিসংখ্যান জ্ঞানের অভাব। যে আমাদের এখন কারা, এটা মানে আপনি এফেক্টেড কারা, নিম্নবিত্ত আর মধ্যবিত্ত। আমি যখন আসছিলাম আজকে টিভি চ্যানেল আসার পথে দেখলাম দুজন নিম্নবিত্ত স্বামী স্ত্রী যেতে যেতে আলাপ করছে যে আজকে কী রাঁধছো, তো ওয়াইফ বলতেছে যে আলু ভর্তা করছি, ডাইল রাঁধছি আর গুঁড়া মাছ। এই তো তাদের চাহিদা, খুব সামান্য কিন্তু, তাই না? তা আমরা যদি এইভাবে দেখি যে নিত্য প্রয়োজনীয় যেটা লাগবে খুব, চাল ডাল চিনি লবণ আটা, ঠিক আছে, এইগুলোর মূল্য নির্ধারণ করে দিতে হবে। এটা হচ্ছে কতটুকু লাগে আমার দেশে, প্রতিদিন কতটুকু বের হয়, এর মানে বেশি যদি মজুদ করে রাখে। আমি জাস্ট খবর পেয়েছি যে এখন নাকি ডিমও কোল্ড স্টোরেজের মধ্যে লিখে দেওয়া হচ্ছে যে রমজানের আগে চড়া দাম বিক্রি করা। ডিমের সাথেই তো আমরা পেরে উঠছি। হ্যাঁ না, পেরে উঠতে হবে আর কি, পেরে উঠতে হবে আর কি, মানে দক্ষতাটা ব্যবহার করতে হবে। অদক্ষ না সরকার, অদক্ষ না আমাদের সশস্ত্র বাহিনী, অদক্ষ না আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অদক্ষ না আমাদের আইনজীবীরা, অদক্ষ না। সেটা করতে হবে, সেটা আমরা কেউই বলছি না, কিন্তু আমরা সমস্যাগুলোর উৎসের গভীরে যাওয়ার চেষ্টা এবং সেখান থেকে সমাধানের প্রচেষ্টা। গতকালকে সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তৃতা রেখেছেন 100 দিন পূর্তি উপলক্ষে সরকারে, সেখানে কিন্তু তিনি স্পষ্ট করে বলছেন যে আসলে নিত্যপণ্যের যে মূল্যের যে ঊর্ধ্বগতি, সেখানে সরকারের পক্ষ থেকে কোনো লুকোছাপা নেই, কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করা যায় সেই চেষ্টা চলছে। তবে মধ্যস্বত্বভোগীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করলে সামনে পবিত্র রমজান পরিস্থিতি সহনশীল হবে, সেটি আপনি কি আড়তে গেলে পরে দেখা যায় যে ওই জায়গার মধ্যেই 20 টাকা থেকে 40 টাকা হয়ে যাচ্ছে সবজির দাম। ওখানে নাকি একজন কেনে, তার কাছ থেকে আরেকজনকে মুখে মুখে হয়ে যাচ্ছে, আমারটা আপনি কিনলেন 25 টাকায়, আপনি থেকে আমি কিনলাম 30 টাকা, এরকম আমি শুনেছি। ফোনে ডিমের দাম বাড়িয়ে হ্যাঁ এরকম। এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এইটাকে নিয়ন্ত্রণ করতে আমাদের তো রাষ্ট্রের মাসেল পাওয়ার আছে, আমাদের দেশপ্রেমী সশস্ত্র বাহিনী তো আছে, এটা ব্যবহার করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আসতে চাই যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল স্যার, আপনার কাছে যে আসলে সব কিছুতেই আমরা তো প্রয়োজন হলে সেটি তো করতে হবে, সশস্ত্র বাহিনীর যে অবদান বা ভূমিকা সহযোগিতা নিতেই হবে, কিন্তু এখন যে বাস্তবতা বিরাজ করছে সেক্ষেত্রে আমরা কি বাজারের সাথে যে সম্পৃক্ত জন অধিকারের প্রশ্ন, ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করার যে অধিকার, সেক্ষেত্রেও কি আমরা আমাদের প্রয়োজন, কতটা প্রয়োজন সশস্ত্র বাহিনীকে সম্পৃক্ত করা? না এখন দেখুন, সশস্ত্র বাহিনী আমি এতদিন যে কাজটা করেছে আমার কাছে মনে হচ্ছে তারা আন্ডার ইউটিলাইজড। হ্যাঁ, অস্ত্র উদ্ধার, কিছু অ্যামুনিশন, এটা কিন্তু না, কিন্তু এখন সশস্ত্র বাহিনীকে এই ধরনের কাজে নিয়োগ করাটার একটা ঝুঁকি আছে। কিন্তু যেহেতু আমরা তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নিয়েছি এবং যেহেতু এখন সিস্টেম কাজ করছে না, বা সশস্ত্র বাহিনীর একটা বড় ধরনের একটা সক্ষমতা আছে, তারা কিন্তু সব জায়গায় পৌঁছাইতে পারে, সব জায়গায় সব কাজ বুঝে এবং নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি ক্রিটিসাইজ করতে পারেন যে আর্মিকে দিয়ে সব কাজ করে, আমার তো কোনো বিকল্প নাই। কিন্তু এটা তো পরিস্থিতিগত। এখন বলি যে উনি যেটা বললেন যে বাজার ব্যবস্থা কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণটা কি? কারণ হচ্ছে চাঁদাবাজি, কারণ হচ্ছে মজুদ। সরকার দেখেন 0 ট্যারিফ ঘোষণা করেছে অনেক আইটেমের উপরে, হ্যাঁ, তারপরে কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? সেই পণ্যগুলোর দামও অনেক বেশি, বিকজ চাঁদাবাজি তো বন্ধ হয় নাই। আগের সরকার, স্বৈরাচারী সরকার পতনের পরে 70% লোক ভেঙে গেছে, বাট 30% কিন্তু ঘাপটি মেরে আছে। হ্যাঁ, আবার সেখানে গণমাধ্যম বলছে হাত বদল হয়েছে, নতুন হাত বদল হয় নাই, আরো 100% নতুন করে যোগ হয়েছে, তাহলে কি 130% হয়ে যাচ্ছে? তাহলে ওই জিনিসের দাম তো কোনোভাবে কমবে না। 1 কেজি আলুর দাম 80 টাকা 85 টাকা, আপনি চিন্তা করতে পারেন? তাহলে বিষয়টা হচ্ছে এটা যেমন একটা, আবার মজুদদারকে আপনারা জানেন না যে 5টা কোম্পানি আপনার এডিবল ওয়েল পুরোটা কন্ট্রোল করে।
এস আলমের মতো গ্রুপ এই ধরনের সমস্যা আসলে কিছুদিন অসুবিধায় থাকে, আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। আপনার তো কিছুই না, একটা জাস্ট SMS যে কালকে থেকে তেলেই সরকারের সাধ্য নেই পর্যন্ত মানে ওইটা ভাঙার। সো আমরা মজুদদারের কাছে যেমন বিপদে আছি, চাঁদাবাজদের কাছে আমরা ওইভাবে বিপদে আছি। সুতরাং সার্বিকভাবে এটা এমন একটা নেক্সাস, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যেটা কিন্তু সরকারের নিয়ন্ত্রণে নাই। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা অনেক আছে, কিন্তু দুইটা জায়গায় প্রচণ্ডভাবে ব্যর্থ হচ্ছে। একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই, উনি ওনার প্রসঙ্গ ধরে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারটা কেন, মানুষের ভিতরে প্রচণ্ড আস্থাহীনতা বা নিরাপত্তাহীনতা তারা মানে এরকম অনুভূতি দিচ্ছে। আমি একদম গ্রাসরুট লেভেলের খবর জানি, অনেক মানুষ আছে যারা ওই মিথ্যা মামলার সাথে আছে। হ্যাঁ, গাজীপুর, জয়দেবপুর, ঢাকায় যে ছাত্র মারল, কার গুলিতে মারা গেল? পুলিশের গুলিতে মারা গেল। সো এই মিথ্যা মামলা দিয়ে তাদেরকে তো ইয়ে করা যাবে না। এখন এই লোকগুলি কোনোভাবে যাতে হয়রানি না করে, এবং তারা যে এখন এলাকায় আছে তাদের উপরে চাঁদাবাজি হচ্ছে যে তুমি যদি আমাকে টাকা দাও তাহলে আমি তোমার মামলা থেকে কাটিয়ে দেব। এর মধ্যে পুলিশের কথা উনি বললেন, পুলিশ যতটুকু কার্যকরী করছে তার মধ্যে পুলিশের যে আগের চরিত্র সেটা ফিরে আসে নেই। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, একজন নিরপরাধ আসামিকে যখন ধরা হয় নাই তখন ডিবি পুলিশ দিয়ে ধরছে, ডিবি পুলিশকে ঘুষ দিয়ে তাকে ধরানো হচ্ছে, এবং তাকে যখন আবার নিয়ে আসা অ্যারেস্ট করে আনা হচ্ছে তখন আবার তাকে রিমান্ডের ভয় দেখিয়ে এর কাছে পয়সা নেওয়া হচ্ছে। এবং লোয়ার কোর্টে আপনার 5ই অগাস্টের আগে যত ধরনের মামলা হয়েছে কাউকে বেল দিচ্ছে না। তাহলে যদি মনে করেন আপনি অপরাধীকে আপনি 100 বার শাস্তি দেন, তাকে ফাঁসি দেন কোনো, কিন্তু এর মধ্যে যদি একজন নিরপরাধ মানুষ থাকে, এখন গ্রামের অবস্থা এরকম, যেদিক দিয়ে পুলিশের গাড়ি যায়, রাস্তার দুই পাশে যত মানুষ আছে যারা রাজনীতির সাথে জড়িত ছিল তারা ঘরে থাকতে পারছে না। গত 3 মাস ধরে আমার জানা মতে অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে আর রাতে অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এইটার মানুষ যদি নিরাপত্তা না পায়, নিরাপত্তা বোধ না করে, আপনি এখন প্রফেসর ইউনূসের কালকে যে ভাষণ আমি শুনলাম, অনেক অর্জন আমাদের বাইরে থেকে টাকা আসছে, $7 বিলিয়ন আসছে, কিন্তু যদি আপনার ব্যক্তির মানে পারিবারিক বা সামাজিক নিরাপত্তা না থাকে, দ্রব্যমূল্য দাম যদি না হয়, মানে না কমে, তাহলে সাধারণ মানুষের জীবন তো না। এখানে যে কোনো সরকারের, শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বলে কথা না, যে কোনো সরকারের ক্ষেত্রে মানে নাগরিকদের পক্ষ থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকে যদি পর্যাপ্ত সহযোগিতা না থাকে তাহলে তো কারো পক্ষে কাজ করা সম্ভব না। সেই সহযোগিতার প্রশ্নে কি অবস্থা দেখছেন? সহযোগিতার অবস্থা আমি দেখছি যে এখন রাজনৈতিক দলগুলোর সাথে যে আলাপ হচ্ছে, দেখেন একটা রেভলিউশন আপনি পৃথিবীর ইতিহাসে যে সফল কয়েকটা রেভলিউশন আছে তাই স্টাডি করে দেখেন। ফরাসি বিপ্লব, চীনের বিপ্লব, কিউবার বিপ্লব মানে যেটা চে গুয়েভারা, বলশেভিক রেভলিউশন, এই 4 থেকে 5টা বিপ্লব কিন্তু পৃথিবীর ইতিহাসে সফল। বাকি লক্ষ লক্ষ বিপ্লব সব ব্যর্থ হয়ে গেছে। আমাদের এই বিপ্লবের আদর্শ কি, দর্শন কি, এখানে কার কি কাজ, এটা কিন্তু কোনো কিছু ঠিক না। উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ একটা ডাস্টবিন, এখন ডাস্টবিনটা যাচ্ছে ভাগাড়ের দিকে। অন্তর্বর্তীকালীন সরকার, উনি যেটা বললেন, প্রফেসর ইউনূসের মতো এত বড় মাপের মানুষ, এত দক্ষ মানুষ, এত ক্যারিশমেটিক মানুষ নেতৃত্ব পাওয়া কিন্তু আমাদের সৌভাগ্যের বিষয়। কার্যত আপনি যদি সাধারণ মানুষের কাছে তাদের মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিরাপত্তা দিতে না পারেন, দ্রব্যমূল্যের দাম নিতে না পারেন, তাহলে ওই যে একটা আমরা কবিতা পড়েছিলাম না, যে 16 আনাই মিছে। বাবু সাহেব বলছে যে তুমি কি জানো কিভাবে জোয়ার ভাটায় পানি কমে আর বাড়ে? না, এই তোমার জীবনে তাহলে তো 2 আনা মিশে। এইভাবে করতে করতে 14 আনা বানিয়ে দিলেন। যখন আকাশে ঝড় বৃষ্টি শুরু হলো তখন মাঝি জিজ্ঞাসা করছে বাবুকে, বাবু সাঁতার জানেন? না, আপনার জীবনে তো 16 আনা মিশে। তাহলে ব্যাপারটা হবে এরকম একটা ব্যাপার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ভালো দিকগুলোকে আমরা ভালো করতে, আমরা চাই না যে এত বড় একটা আন্দোলন ব্যর্থ হয়ে যাক, কিন্তু আলামত ভালো বলছে না। সব দিক থেকে মনে হচ্ছে যে আমরা আবার বোধহয় আরো সহযোগিতার মধ্যে দিয়ে যেটি রাজনৈতিক দলগুলো বলছে সেটি সকলেরই বলা উচিত, এবং সহযোগিতার জায়গাটি এরকম হচ্ছে সরকার যাতে কোনোভাবে ব্যর্থ না হয়। কারণ জুলাই বিপ্লবের স্পিড যাতে সবার জীবনযাপনের উপর একটা গুণগত পরিবর্তন আনে সেটি আমরা প্রত্যাশা করছি। একটা বিরতিতে যাব, তার আগে জয়নুল আবেদিন মেজবাবে প্রশ্নটি রেখে যায়, যে প্রশ্নটি একই প্রশ্ন যেটা আগে আপনাকে রাখা ছিল, যে আসলে মামলা পুলিশ বা থানা দেখে শুনে বিচার বিশ্লেষণ করে মামলাগুলো গ্রহণ করছে কিনা, নাকি যেই মামলা দিতে যাচ্ছে ঢালাওভাবে মামলা গ্রহণ করছে, এবং এই মামলাগুলোর ভবিষ্যৎ বাকি। একটা হলো কগনিজেবল অফেন্স আর একটা হলো নন কগনিজেবল অফেন্স। কগনিজেবল অফেন্স হচ্ছে যেটাকে, যেমন একটা হত্যা মামলা, এটাকে সাথে সাথে পুলিশ মামলা নেবে, কিন্তু মামলা নেওয়ার মানে এই নয় যে সাথে সাথে ওই আসামিদেরকে গ্রেপ্তার করবে। তারা একটা ইনভেস্টিগেশন করবে, ইনভেস্টিগেশন করে দেখবে যে এই 100 জন আসামির ভিতরে কয়জন মূলত জড়িত ছিল, এটা হচ্ছে তাদের কাজ।
কিন্তু শুরুতে যিনি মামলা করবেন বাদী যাকে যাকে দিতে চান সবাইকে নিবে হ্যাঁ, এটাকে এখানে প্রাথমিকভাবে কিছু করার থাকে না। তদন্তের কিছু করার থাকে না। না, এই মামলা এজাহার গ্রহণের সময় কিছু করার থাকে না, কিন্তু তদন্তকারী যিনি কর্মকর্তা তার এটা কিন্তু দায়িত্ব। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আসলে ওই তদন্ত আর আগাচ্ছে না। তদন্ত না আগায় যাদের মামলা আছে তারা তো আছেই, এছাড়া মনে করেন যে একটা মধ্যস্বত্বভোগী আছে যারা তাদের সাথে পুলিশের একটা সংযোগ গড়ে ওঠে, এবং ওই লোকদের যাদের অপছন্দ অথবা যারা টাকাওয়ালা লোক আছে তাদেরকে মনে করেন যে করা যে ভাই আপনাকে তো পুলিশ খুঁজতেছে, অথবা পুলিশই একজন থানার ওসি সাহেব অথবা ঊর্ধ্বতন ওই জেলার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা টেলিফোন করে বলেন আপনি কিন্তু এই এলাকায় ঢুকবেন না, অন্য লোক দিয়ে বললেন অথবা যে কোনো সোর্সে বললেন। তাতে হলো কি মামলা তদন্ত আগাচ্ছে না, ওদিক দিয়ে ওই যে লেখা থেকে আরও 4-500 অজ্ঞাত, ওই অজ্ঞাততে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে অজ্ঞাতটা সেটা সারা দেশে এইভাবেই চলতেছে। আপনার হত্যা মামলা হোক যে কোনো মামলা হোক, এই নামে চাঁদাবাজি, এই চাঁদাবাজিতে অনেকেই সর্বশান্ত হচ্ছে, অনেকে এলাকা ছাড়তেছে। আবার এইভাবে যে আমরা যেটা বলতেছিলাম যে এই যে পুলিশের যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কাজটা, এখানে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক টোটালটাই ব্যর্থ হচ্ছেন। আমি বলবো যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে তাদেরকে ব্যাপক ভূমিকা রাখতে হবে। না, সামগ্রিক ব্যর্থতার চেয়ে কিছু কিছু ক্ষেত্রে যে ব্যত্যয় আছে সেটা পূরণ করার বা যাতে ব্যত্যয়গুলো দূর করা যায় সেটার উপায় কি? সামগ্রিকভাবে যদি ব্যর্থ হয় তাহলে চলছে কিভাবে? না, আমি বলছি এই আইন শৃঙ্খলার ক্ষেত্রে। আচ্ছা, আমি অন্য না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলারই কাজ, বাজার কিংবা অন্য কাজ না। তো এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো সেনাবাহিনীকে, তাদেরকে প্রতিটা জেলায় যারা যেখানে যেভাবে আছে তাদেরকে খবর নিতে হবে, পত্রপত্রিকা দেখতে হবে, এবং তাদের যে গোপন বাহিনী আছে, সোর্স আছে, এই সোর্স দিয়ে দেখতে হবে যে এই থানায় এই ইউনিয়নে কারা কারা মানুষকে হয়রানি করতেছে, কারা কারা চাঁদাবাজি করতেছে, কারা কারা বিভিন্ন লোককে ওই চাঁদার না দিলে অথবা টাকা না দিলে মামলায় ভয়ভীতি দেখাচ্ছে, তাদেরকে একটা মামলার ভয় দেখাচ্ছে এবং গ্রেপ্তারের ভয় দেখাচ্ছে। এবং পুলিশের কারা, এই যে আমি এর আগে বলছিলাম পুলিশ সংশোধিত হয়নি। আজ কোনো সরকারি পুলিশকে সংস্কার করতে পারবে না যত সময় না পুলিশ সংশোধন না হবে, নিজে সংশোধন না হবে। এত বড় একটা ঘটনা ঘটলো, পুলিশ ভয়ে থানা থেকে বের হতে পারতেছিল না। আমি যাত্রাবাড়ি থানায় যেয়ে দেখেছি থানাটা টোটালটা পুড়ে গেছে। এখন আমি 2-4 জন পুলিশের অফিসারের সাথে কথা হয়েছে, আমার নিজের থানা মুর্শিদপুরেও, সেখানেও দেখেছি। এখন মনেই হয় না যে 4 তারিখের পরে 5 তারিখে পুলিশ এত অসহায় ছিল, এত দুর্বল পুলিশ বাংলাদেশে কেন ব্রিটিশ আমলেও কখনো হয়নি। কিন্তু তাদের পরিবর্তন তো হলো না। তারা তো মনে করেন আর একটা জিনিস এখনো আছে, এখনো বলে না সে পরিবর্তন হলো না, সেটা কি সামগ্রিকভাবে পুলিশের সকলের মধ্যেই দেখছেন না কোনো কোনো পুলিশ অফিসারের? না, এখান থেকে কিছু ভালো আছে, রাইট, মানে সেটা এখন থেকে দেখেন যারা অতীত বৈশিষ্ট্য থেকে ফিরে আসতে পারে, অবশ্যই কিছু ভালো আছেন, এবং তার জন্য তো এখন পর্যন্ত টিকে আছে, নাহলে তো এখন একদম ধসে পড়তো। আমি যেটা বলছি সেটা হচ্ছে সারা দেশে যে 4 তারিখ পর্যন্ত যে ধ্বংসলীলা, যেই গুলি ছাত্র জনতার উপর চালিয়েছে পুলিশ, সেই পুলিশের কয়জন আসামি হয়েছে? তারা কিন্তু টাকা পয়সা দিয়ে ঠিকই বিভিন্ন জায়গায় ছিটকে পড়েছে। ইভেন বিভিন্ন জেলাতে যারা খুন খারাপি করেছেন, জনগণকে হত্যা করেছেন, নিরীহ লোকের উপরে বুলেট চালিয়েছেন, রক্তাক্ত করেছেন, লাশ ফেলেছেন, সেই পুলিশরা কিন্তু ঘুষ দিয়ে হোক বিভিন্ন কৌশলে হোক তারা কিন্তু অন্য জায়গায় যে ঠিক একইভাবে আবার সে আগের দাপটে চলতেছেন। অর্থাৎ যে পরিমাণ পুলিশ এই অপরাধের সাথে জড়িত, সেই পরিমাণ পুলিশকে কিন্তু এখানে আসামি করা হয় নাই। একই সিনিয়র পুলিশ কিছু আছেন, হ্যাঁ সিনিয়র পুলিশ যারা হুকুম দিয়েছেন এর সাথে সংযুক্ত তারা তো অবশ্যই হবেন, কিন্তু আপনার নিম্ন পর্যায়ে পর্যন্ত পুলিশ যারা এই যে বিপ্লবের যারা ছিল তাদেরকে হত্যার সাথে জড়িত, তাদেরকে আইনের যারা অভিযুক্ত, সরাসরি অভিযুক্ত তাদেরকে আনতে হবে। আর বিপ্লব এরা যদি সত্যিকারই হয় তাহলে বিপ্লব কিন্তু ব্যর্থ হতে চলেছে। মূলত আজকে 2টা বিষয়, সেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আর একটা হচ্ছে আপনার এই যে আইন শৃঙ্খলা ভেঙে পড়া, এইটা কিন্তু বিপ্লবকে চরমভাবে ব্যর্থ করে। কিন্তু শামীম কামাল ভাই তো বললেন এটাতে 1 মাস বা আরো অল্প বা কিছু বেশি সময়ের মধ্যে সেটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা সম্ভব। সেটা সম্ভব, আমি কমপ্লিমেন্টারি করি, উনি আমার কথাই বলছেন। জি, এটা হলো সশস্ত্র বাহিনীর পক্ষে সম্ভব, যদি তারা আন্তরিক হয়, তাদেরকে যদি টাস্কিং দেওয়া হয়, সেক্ষেত্রে সম্ভব। সেক্ষেত্রে সশস্ত্র বাহিনীর কাজটা হবে সর্বব্যাপী, উপজেলার ইউএনওর সাথে বসতে হবে, জেলা পর্যায়ে নিম্ন আদালতের সাথে বসতে হবে, কতটা মামলা হলো, কে চাঁদাবাজি করছে, কে কাকে হুমকি দিচ্ছে,
সমস্ত কিছু তারা ইভেন ইম্পোর্ট এক্সপোর্ট কি হচ্ছে, বাজার ঠিক মতো হচ্ছে কিনা, সবকিছুই তাদের নখদর্পণে এখন থাকবে। যদি তারা যদি এটা নিয়ন্ত্রণ করে তবে এটা সম্ভব। মেজবা ভাই, হ্যাঁ, আপনার জেলা পর্যায় থেকে আমি স্যারের সাথে একমত হয়ে বলছি, জেলা পর্যায় থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যারা আওয়ামী আমলে এই অপরাধগুলোই করতো, সেখানে পুলিশ সম্পৃক্ত ছিল। ইভেন মাদক বিক্রি, তার সাথেও পুলিশের কিন্তু একটা সম্পৃক্ততা আছে। এটা পুলিশ যদি মনে করে যে মাদক এই থানায় বিক্রি হবে না, কিন্তু পুলিশের যেটা সেটা কিন্তু পুলিশ সেটা করে না। পুলিশ হচ্ছে যে মাদক যত বিক্রি হবে, যত এখন দেখেন খুন খারাপি অনেক বেড়ে গেছে, সেটা হচ্ছে কেন পুলিশ তাদের আর্থিক সাইডটা দিয়ে চলে গেছে, কিন্তু দেশের জায়গা যে নিয়ন্ত্রণ মানে আনা অথবা আইন শৃঙ্খলা রক্ষা করা সেদিকে নাই। আর একটা হচ্ছে এমন অবস্থা হয়েছে যে মানুষ ব্যবসা করতে পারতেছে না এই চাঁদাবাজদের কারণে। ব্যবসার অংশীদারিত্ব, আপনি একটা বাসের মালিক তার 20% নিয়ে যাচ্ছে একজন চাঁদাবাজ, না দিলে তাকে হত্যা মামলায় দিয়ে দিবে। এরপরে একজন নিরীহ মানুষ যেই হত্যার সাথে চিন্তাই করা যাবে না, তাকে হত্যা মামলা আসামি করে দিচ্ছে। তো এখন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে আমাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, তার মানে কি একজন ব্যবসায়ী, সেটি যে ক্ষেত্রে পণ্যের অথবা পরিবহনের ব্যবসায়ী হোক, তিনিও আসলে ভালো নাই, ব্যাপারটা কি তাই বলতে চাচ্ছেন? যেটা আমি শেষ করে তাকে অনেককে খুশি করে চলতে হয়। হ্যাঁ, সে চলতে হয় এবং চলতে হয়, মানে উপায় নাই। এখন তো পুরা আমি বলতে চাই যে আমি ক্রিমিনাল প্র্যাকটিস করি এবং রাজনীতি করি, সেই কারণে আমার তো অনেক লোকের সাথেই কথা হয় এবং সরাসরি বলা হয় যে উপরের মহল থেকে, যে কথাটা একটু বলতেছিলাম যে উপরের মহলের বিষয়, সেই মহল যে কতদূর আমরা জানি হয়নি, উপরের মহলটা কি বা সেই উপরটা কত উপরে। আর যেই যে মামলা মনে করেন বিএনপির 60 লক্ষ লোককে আসামি করা হয়েছিল, কিন্তু এই যে আসামি করা হয়েছিল, এই আসামি করায় কিন্তু আওয়ামী লীগের কোনো লাভ হয় নাই। এখন যারা আসামি করতেছে এই আসামি তো কিছু হবে না, কিন্তু একটা মানুষ, একটা পরিবার ধ্বংস হয়ে যায়। আপনাকে একটা জিনিস শেষ করতে চাই এখানে আমি, একটা লোকের বিরুদ্ধে একটা মামলা হলে ওই পরিবারের টোটালটা শেষ হয়ে যায়, সে যদি মূল ব্যক্তিটা, কারণ তার ব্যবসা শেষ হয়, তার সন্তানদের খাওয়া দাওয়া সব শেষ হয়, তার টোটাল পরিবারটা মানে বিধ্বস্ত হয়ে পড়ে। কিন্তু এখন যারা আমাদের দেশে এই যে চাঁদাবাজি করতেছে, বিভিন্নভাবে হয়রানিমূলক মামলা দেওয়ার জন্য পুলিশের সাথে একটা যোগ সাজসে মানে এটে বসেছে, তাদের চিহ্নিত করা এবং এই যে আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী, তাদেরকে অবশ্যই এদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনলেই এই অবস্থার পরিবর্তন হবে বলে মনে করেন জয়নুল আবেদিন মেজবা ভাই। আসছে অধ্যাপক ডক্টর রমিজ আজাদ, আপনার কাছে যে একটি আদর্শিক জায়গা থেকে প্রশ্ন, যে আমরা অন্যান্য মুসলিম দেশগুলোর দিকে যদি তাকাই, পবিত্র রমজান আসলে সেখানে পণ্যের দাম তারা কমিয়ে দেয় এবং কোনোভাবে যাতে মানুষের কষ্ট না হয় সেই বিষয়টি তারা বছরে অন্যান্য সময় খেয়াল রাখেন, রমজানের সময় তো আরও বেশি করে খেয়াল রাখেন। কিন্তু আমরা মুসলিম কান্ট্রি, কিন্তু আমাদের অধিকাংশ ব্যবসায়ীরাও ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু আমাদের এখানকার বাস্তবতা ভিন্ন। এই জায়গাতে কোনো আদর্শিক পরিবর্তনের লক্ষ্যে কি কিছু করা যায় কি নেই? উত্তর দিব, যেহেতু আমি অধ্যাপক শিক্ষক। একটা হচ্ছে আপনি অন্যান্য মুসলিম রাষ্ট্রের সাথে যদি তুলনা করেন, তাদের ইকোনমি আমাদের ইকোনমি কি এক? মধ্যপ্রাচ্য তো অত্যন্ত ধনী, সারা বছর ব্যবসা করে যদি রমজানের সময় কিছু ছাড় দেয়, দিতেই পারে। আমাদের অত্যন্ত দরিদ্র, ওরা ব্যবসাটা করেই আসলে রমজানের সময়। ওই যে একটা বোনাস পদ্ধতি চালু হয়েছিল, জিয়াউর রহমানের প্রস্তাব ছিল এবং প্রেসিডেন্ট এরশাদ বাস্তবায়ন করেছিলেন, ওই বোনাসটার দিকে তাকিয়ে থাকে সব ব্যবসায়ীরা। তো আমরা কষ্ট করে সারা বছর কাজ করে একটা বোনাস পেলাম, ওইটা কীভাবে হাতিয়ে নেওয়া যায় আর কি। এইভাবে মজুদদারি থেকে শুরু করে সিন্ডিকেট থেকে শুরু করে তারা সব কিছু করে। এইটা শুরু হয় এই মোবাইল, ইলেকট্রনিক্স থেকে শুরু করে একেবারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। আমি নিজে ঈদের একদিন বা দুদিন আগে চড়া দামে দুধ কিনেছি, লিকুইড দুধ, ওই ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল, ওইটা বোধহয় 3 গুণ দামে আমার কাছে বিক্রি করলো। আমি বললাম আপনি এটা করুন কেন? বলে সবাই করছে, আমি করবো না কেন? তো ওই ছোটোবেলায় আমরা শুনতাম, স্যার বোধহয় মনে আছে, গোয়ান স্টক করো, গোয়ান স্টক করো, মানে গোয়ান স্টক করে করে এই অবস্থা। তো এইটা একটা বিষয় আছে যে দরিদ্র দেশ বলে দেখা যায় রমজানে ব্যবসা করার প্রবণতাটা খুব বেশি হয়। রিক্সাওয়ালাও বলে কিন্তু একটু বেশি দেন, একটু রমজান চলতেছে একটু বেশি দেন। হ্যাঁ, আচ্ছা, এইটা একটা। আরেকটা বিষয় হচ্ছে যে আদর্শ, আপনি বলছেন মুসলিম রাষ্ট্র, হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ আমাদের দেশে মুসলিম, কিন্তু আমাদের শেখানো হয়েছে কি এতগুলো বছর, এই গত 15 বছর ধরে কি শেখানো হয়েছে? ধর্মনিরপেক্ষতা, ইসলামী আদর্শের কথা বলা হয়েছে। দেখেন তো আমাদের স্কুল কলেজে আমরা কী শিখি? ওয়েস্টার্ন কালচার, ঠিক আছে, বাড়িতে শিখছি ইসলামিক কালচার, আর আমাদের রাজনীতিবিদরা আমাদেরকে কী শেখাচ্ছে? কমিউনিজম, সমাজতন্ত্র। এটা একটা মিক্সড নেশন হয়ে গেছে। তা আপনি মিক্সড নেশনের কাছ থেকে ইসলামী আদর্শ 100% কী করে আশা করেন? যদি চান সেটা তাহলে আনেন, নিয়ে আসেন, ইসলামী আদর্শ সব জায়গায় শেখান। জনগণ, অধিকাংশ জনগণ যে ধর্মের, তার প্রেক্ষাপটে প্রশ্নটি ছিল, জনগণ যে ধর্মের, তার স্কুলে গিয়ে সেই ধর্ম শেখা নেই। সে যে স্কুলে যাচ্ছে, তার স্কুলে কি তাকে সেই ধর্মের শিক্ষাটা দেওয়া হয়? আদৌ স্কুলে কি নৈতিক শিক্ষা আছে? নৈতিক শিক্ষা বলে কোনো কিছু আছে? এই সাবজেক্টটাই তো নাই, অ্যাবসেন্ট। এথিক্স বিশ্ববিদ্যালয় তো নাই, এথিক্স সাবজেক্টটাই তো চালু নেই।
এটা তো বাধ্যতামূলক চালু করা দরকার। এথিক্স অ্যান্ড অ্যাস্থেটিক্স, এথিক্সের সাথে অ্যাস্থেটিক্স জড়িত, অ্যাস্থেটিক্সের সাথে এথিক্স জড়িত। আর আর আমাদের রাজনীতিবিদদের মধ্যে দেখবেন খুব পপুলার, আমি ছোটোবেলায় দেখেছি যে বাম রাজনীতি করাটা খুব একটা ফ্যাশনেবল ছিল। এখন সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো কিন্তু সবগুলোই ব্যর্থ, তারপরেও দিন আমাদের দেশের এই বামরা কিন্তু ব্যর্থ না, তারা চালিয়ে যাচ্ছে এবং ইনফিলট্রেশন করে, বিভিন্ন রাজনৈতিক দলে তারা প্রবেশ করে তাদের ট্র্যাকে নিয়ে আসার চেষ্টা করে ওই রাজনৈতিক দলগুলোতে। খেয়াল করে দেখেন, তো এইটা নিয়ে কাজ করতে হবে। এবং আরেকটি প্রসঙ্গ, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবর্তন, যদিও আল জাজিরাতে সম্মানিত প্রধান উপদেষ্টার যে বক্তব্য, সেটি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন তার সরকারের উপরে কিংবা দেশের উপরে কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না। এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? কিছুটা তো হবেই। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পরিবর্তন হচ্ছে, নতুন রাষ্ট্রপতি আসছেন। এই রাষ্ট্রপতি অতীত একবার রাষ্ট্রপতি ছিলেন, সেই সময় রাজনীতি আমরা দেখেছি। অর্থাৎ আমাদের ওমার খাইয়াম, আপনি জানেন, বিখ্যাত পলিম্যাথ, উনি বলেছেন when I want to understand what is happening today or what may happen tomorrow, I always look back. তো ডোনাল্ড ট্রাম্প এখন কি করতে পারবেন অথবা কি করতে যাচ্ছেন, ভবিষ্যতে কি করবেন, আমাদের একটু পিছন দিকে তাকাতে হবে। ডোনাল্ড ট্রাম্পকে আমরা জানি। আরেকটা বিষয় হচ্ছে ওনার সাথে সুসম্পর্ক রয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে। এই ক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ, কিছু একটা, আমাদের দেশের সবচেয়ে বড় প্রজেক্টটা কিন্তু রূপপুর প্রজেক্ট, এটা কয়েক বিলিয়ন ডলার, এটি সবচেয়ে বড় প্রজেক্ট। এই নিয়ে আমাদের ভাবনার বিষয় আছে। আমি মনে করি এই মুহূর্তে মস্কোতে রাষ্ট্রদূত হিসাবে এমন একজনকে নিয়োগ দেওয়া দরকার যিনি রাশিয়া এবং বাংলাদেশ দুটো দেশকে খুব ভালো বোঝেন, দুই দেশেই তার খুব ভালো নেটওয়ার্ক আছে এবং রাশিয়ান কর্তৃপক্ষ যেই ব্যক্তিটাকে গ্রহণযোগ্য বলে মনে করে এরকম একজন। ফরেন সার্ভিস ক্যাডারের হতে হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। এরকম একজন ব্যক্তিকে যদি সরকার খুঁজে বের করেন, আমি মনে করি তাতে আমাদের দেশের জন্য অনেক কমফোর্টেবল হবে আর কি। সেক্ষেত্রে ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র বা আপনি রাশিয়ার প্রসঙ্গ বললেন, তারা দেশের চেয়ে পরিবর্তে দেশের সাথে একটি দেশের সম্পর্ক হবে, সেটি ন্যায্যতার ভিত্তিতে, সেটি মানুষের সাথে মানুষের সেই প্রসঙ্গকে সামনে রেখে, সেই তার পরিবর্তে কি আবার সেই ব্যক্তিকেন্দ্রিক সম্পর্কের প্রসঙ্গগুলো কি তৈরি হতে পারে, এমনটা আশঙ্কা করেন? পৃথিবীর ইতিহাস কি ব্যক্তিকেন্দ্রিক না? আপনি কার নাম বলেন? সক্রেটিসের নাম, প্লেটোর নাম, অ্যারিস্টটলের নাম, কনফুসিয়াসের নাম, ঠিক আছে, বিভিন্ন নবী রাসূলদের নাম। ইতিহাসে আপনি জুলিয়াস সিজারের নাম বলছেন, সম্রাট আকবরের নাম বলছেন, আওরঙ্গজেবের নাম বলছেন। সম্রাট আওরঙ্গজেবের শাসনকাল আর সম্রাট আকবরের শাসনকাল কি একই ছিল? ব্যক্তি কীভাবে শাসনকাল পাল্টে দেয়। সম্রাট আওরঙ্গজেবের সময় 29% জিডিপি ছিল হোল ওয়ার্ল্ডে শুধুমাত্র ওনার সাম্রাজ্যেই, ঠিক আছে, কীভাবে উনি পাল্টে, এই রেকর্ড তো এখন পর্যন্ত কোনো দেশ ভাঙতে পারেনি। বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র বোধহয় 27%, তাই না? তো একজন ব্যক্তি কিভাবে অনেক কিছু পাল্টে দেয়। আরেকটা বিষয় ইবনে খলদুন বলেছিলেন যে পলিসি, স্যার অনেক কিছু বলেছেন যে সরকারের পলিসির কারণে কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়, মূল্য বৃদ্ধি থেকে শুরু করে মূল্য বৃদ্ধি, মূল্য হ্রাস, অর্থাৎ কীভাবে পলিসি অ্যাডপ্ট করা হলো। তো এই পলিসি কারা অ্যাডপ্ট করছে? শাসকরা। এই জন্য ব্যক্তিকেন্দ্রিক অনেক কিছুই কিন্তু আছে, এটাকে কিন্তু রিয়েলিটি কিন্তু, এবং সেটাকে সামনে রেখেই চলার ক্ষেত্রগুলো তৈরি করা করতে হবে। অধ্যাপক ডক্টর রমিত আজাদ, অসংখ্য ধন্যবাদ। আসতে চাই স্বামী কেবল আপনার কাছে যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে সম্পর্কের যে প্রেক্ষাপট এখন যে অবস্থায় এসেছে, সেখান থেকে কি ধরনের উত্তাপ কিংবা প্রভাব আমাদের উপরে পড়তে পারে, নাকি এগুলো শুধু আলোচনার মধ্যেই থাকবে? আচ্ছা, আমি গত 2 সেপ্টেম্বরে মিরর এশিয়ার একটা প্রতিবেদন থেকে বলতে চাই যে ইনফ্যাক্ট যেটা বলেছে যে তারা সিআইএ এর পরিকল্পনার কাছে হেরে গেছে। সো তাদের ABC 3টে প্ল্যান ছিল। প্ল্যান সি ছিল যে পতিত স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নেবেন, অজিত দোভাল এবং শেখ হাসিনার মধ্যে এটা ছিল প্ল্যান সি। এটা কিন্তু তাদের স্টেটমেন্ট এবং মিরর এশিয়া ওইভাবেই বলেছে। এখন দেখেন যে স্বাধীনতার পরবর্তী সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন সবচেয়ে তলানিতে, খুবই সাফোকেটিভ একটা অবস্থা, কিন্তু খুবই অস্বস্তিতে আমরা আছি। এর কারণটা হলো গতকালকে বঙ্গোপসাগর সংলাপ যেখানে হলো, সেখানে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বললেন যে বাংলাদেশের আমাদের সম্পর্ক বহুমাত্রিক, কিন্তু আমরা বোধহয় একটা বিষয়ের মধ্যে সীমিত, এবং জনগণের সম্পর্ক ভালো। কিন্তু দেখেন এই এত বড় ডিপ্লোম্যাটিক পরাজয় ভারতের কিন্তু কখনো হয়েছে কিনা সন্দেহ, যেটা 5ই আগস্ট হয়েছে। এখন ভারত সাবেক পতিত প্রধানমন্ত্রীকে নিয়ে বিপদে আছেন, তাকে কতদিন রাখবেন, ভবিষ্যতে সামনে যেটা শুনতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালতে যদি তাকে আসামি করে তাকে ফেরত চায়, তাহলে কিন্তু একটা বড় একটা দুর্ঘটনা ঘটবে বা এটা ডিপ্লোম্যাটিক একটা সম্পর্কে টানা পড়েন যাবে। এখন ভারত চাচ্ছে ওইদিকে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদর আপ্যায়ন করে তাকে প্যাট্রোনাইজ করা, এদিকে বাংলাদেশে বিএনপি সহ অন্যান্য ইসলামী দলগুলোর সাথে সম্পর্ক। এটা কোনো বিকল্প নাই। ভারতের সবচেয়ে বড় বাজার হচ্ছে বাংলাদেশ,
এটা অস্বীকার কোনো বুদ্ধি নাই। তারা যদি ভারত যদি মনে করে যে আমরা আমার মতো ইচ্ছা করে চলে যাব, তা কিন্তু পারবে না, কারণ ভারতের একমাত্র প্রতিবেশী বাংলাদেশ, যার সাথে মোটামুটি সম্পর্ক ভালো। জি, এখানে একটা জিনিস খুবই দরকার, ডেটারেন্স ক্রিয়েট করতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব, যে এখন দেখেন বিভিন্ন মিডিয়াতে আর বাংলা, তারপরে বিভিন্ন জায়গাতে বাংলাদেশকে মেলাইন করে এমন সব কথাবার্তা আর বাংলা সবচেয়ে মানে এটাকে সার্কাস্টিক ভাবে এটা প্রেজেন্টেশন করে এবং 99% মিথ্যা কথা বলে। ভারতে প্রতিদিন গড়ে একটা করে রায়ট হয়, সেই তুলনায় বাংলাদেশে হয় না। আমি 2021 সালে 378টা হয়েছে, 2020 সালে 857টা রায়ট হয়েছে। বাংলাদেশে বলেন আপনার কয়টা হয়? আমার জানা মতে গড়ে ছোট বড় মিলে 4টা রায়ট হয়। তাহলে তাদের দেশের এই অবস্থা, তারা আমাদের এখানে নিয়ে কোথায় কি ঘটনা ঘটেছে? যা ঘটেছে রাজনৈতিক। আমি বলি ডেটারেন্স লাগবে। ডেটারেন্সটা কি? আপনাকে আপনার ব্যবস্থা নিতে হবে। 2015 সালে ভারত সিদ্ধান্ত নিল যে বাংলাদেশে গরু রপ্তানি করবে না। তখন আমাদের লোকজনের কষ্ট হলো, কিন্তু বাংলাদেশিরা তখন বলল যে ঠিক আছে, আমরা আমাদের নিজস্ব গরু উৎপাদন বাড়াবো। ইন্ডিয়া টুডে একটা প্রতিবেদন বের করলো যে ভারত এক বছর 1,25,00,000 গরু তারা উৎপাদন করে বা রেডি করে, এর মধ্যে 25 থেকে 30 লক্ষ গরু বাংলাদেশে আসে। তো এটা যখন আমরা বন্ধ করে দিলাম, 15, 16, 17, 18তে আমরা উই আর সারপ্লাস। এভাবে যদি আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এই সেক্টরে, যদি আজকে দেখেন কত অসহায় রোগী, একজনকে ভিসা দেওয়া হচ্ছে না, এইটা কি ধরনের কি বলবো, এটা কি বিশেষ কোনো ইঙ্গিত বহন করে? অবশ্যই বিশেষ কোনো ইঙ্গিত ধরে। সেই ইঙ্গিতটা কি? সেই ইঙ্গিতটা হচ্ছে যে তোমরা কেন এই ধরনের ঘটনা ঘটালা, কেন এই গভর্নমেন্টকে ফল করাইলা, তারপরে নিয়ে গেল। আপনি দেখেন বিভিন্ন শিক্ষা দিচ্ছে, তার একটা শিক্ষা আমি তাই মনে করি। ভারত এখানে মোটেই বলার সময় বলে পড়ছি পহলে, কিন্তু ঘটনার ক্ষেত্রে ভারতের বুঝতে হবে ভারতের কোনো দেশের সাথে ভালো সম্পর্ক নাই, কিন্তু শুধুমাত্র আমরা দেখেন খুব জোরে সোরে বলা হচ্ছে 40 মেগাওয়াট বিদ্যুৎ আনতে দিচ্ছে আমাদের নেপাল থেকে। নেপাল 15 থেকে 20 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, ওদেরকে দিচ্ছে না, আমাদেরকে এখানে আনতে দিচ্ছে না, অথচ ভারত 1160 মেগাওয়াট বিদ্যুৎ ত্রিপুরা থেকে বাংলাদেশ। একেবারে শেষ লাইনটি শুনবো, সময় করবে। শেষ লাইন কি বলবেন আজকের আলোচনার প্রেক্ষাপটে? শেষ লাইন আমার শেষ লাইন হচ্ছে যেটা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্য মূল্য যদি করতে না পারি, তাহলে ওই যে লিন পিরিয়ড, কিউসেক, জনগণের বিশাল প্রবুদ্ধি, এগুলি দিয়ে কোনো লাভ হবে না। আমরা এই একটা জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার যদি ফেল করে, তাহলে আমরা একটা বড় ধরনের ঝুঁকির দিকে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। মেজবা ভাই, শেষ মন্তব্য কি বলবেন? শেষ মন্তব্য হচ্ছে পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল প্রয়োজন। আবার সেটা হচ্ছে এখন যারা এই অল্প এবার যদি রদবদল তারা করে, আপনার পরামর্শের প্রেক্ষাপটে কোন বিষয়গুলোকে তাদের মাথায় রাখতে হবে? যেটা হচ্ছে যারা এই 2-3 মাসেই গেড়ে বসেছে এবং বিভিন্নভাবে চাঁদাবাজদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, সেই থেকে জেলা থেকে থানা পর্যায়ে ব্যাপক রদবদলের প্রয়োজন। আর একটা হচ্ছে যারা 4ই আগস্ট 4 তারিখের আগে ছিল ছাত্রলীগ 4 তারিখ পর্যন্ত, এদের অনেকেই এখন ছাত্র দলের প্রোডাক্ট হয়ে গেছে, চাইলেই পরিবর্তন করা যায়, পরিবর্তন হয়ে গেছে। এবং এলাকায় এমন একটা ভাব দেখাচ্ছে যে তারা অথবা ছাত্র শিবিরের প্রোডাক্ট হয়ে গেছে, অথবা অন্য দলের অর্থাৎ আওয়ামী লীগের বিপক্ষের প্রোডাক্ট হয়েছে, শুধু ছাত্র দল নয়। এদেরও একটা তদন্ত করা দরকার, আসলে এই চেহারা ময়ূর না কাক। সেই জন্য আমাদের দরকার আর একটা সর্বশেষ, রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ অস্থিরতা সৃষ্টির সুযোগ করছে কিনা সেটা খুঁজে দেখা। আর একটা হচ্ছে যে আগে যারা আওয়ামী লীগের আমলে যারা পুলিশের সোর্স ছিল, এখন হচ্ছে পুলিশের ক্ষমতাধর ব্যক্তি পুলিশের উপরে, তারা এখন ওই একই ব্যক্তিরাই বিভিন্নভাবে বিভিন্ন রূপে আসতেছে। এদের ব্যাপারে চিহ্নিত করা এবং এই যে যারা চাঁদাবাজি করতেছে, বিভিন্ন ব্যবসার অংশীদারিত্ব নিচ্ছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আমাদের যে সেনাবাহিনী শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। এটা পুলিশের দ্বারা হবে না, আমি মনে করি সেনাবাহিনীকে এবং পুলিশের ভিতরে যারা অপকর্ম করছে এবং বিভিন্ন লোককে হয়রানি করছে, তাদের ব্যাপারে সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে হবে, না হলে বিপদ হয়ে যাবে। আর একটা লাস্ট বলবো, দ্রুত তদন্ত রিপোর্ট দেওয়া এবং নির্দোষ লোকদেরকে অব্যাহতি দেওয়া, আর যারা দোষী তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। জনাব আবেদিন মেজবা ভাই, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর রমিজ আজাদ, আপনার শেষ মন্তব্য কি থাকবে? আমি শেষ মন্তব্য বলছি, যেহেতু আমি দীর্ঘকাল বিদেশে ছিলাম, রাশিয়া তথা সোভিয়েত ইউনিয়নে আমি 17 বছর কাটিয়েছি, 3টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, তাই আন্তর্জাতিক প্রসঙ্গটা বেছে নিচ্ছি। সে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আমি মনে করি যে আন্তর্জাতিক রাজনীতিতে ছাপ পড়বে, একটা পরিবর্তন আসবে। পাশাপাশি আমি মনে করি সেটা কি সরাসরি আসবে না কারো হাত ধরে আসবে? আমাদের দেশ তো তৃতীয় বিশ্বের দেশ, কারো হাত ধরে আসবে। রাশিয়ার প্রভাব বাড়বে আন্তর্জাতিক রাজনীতিতে, তার ছাপ আমাদের দেশেও পড়বে। ঢেউ দূরে দেখা যায়, কিন্তু ঢেউ তো শেষ পর্যন্ত এসে আছড়ে পড়ে উপকূলে। এই জন্য এই বিষয়টিকে
আমাদের উপরমহলকে, দেশের উপরমহলকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। একদম দুই এক লাইনে, ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, তার প্রেক্ষাপটে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন এবং যে জনগণের অধিকারের প্রসঙ্গে কোনো প্রভাব বিস্তার করবে? অবশ্যই করবে। ভারত সম্পর্কে বলতে গেলে তো কী বলবো, দুই দিক থেকে বাঁধ খুলে দিয়ে বন্যায় ডুবিয়ে দিল দেশটাকে। এরা এই মনোভাবেরই, অত্যন্ত ভিন্ডিকটিভ, এবং এদের মনোভাবটা এরকম, এবং যেভাবে কথা বলে, যেভাবে আমাদেরকে নিয়ে উপহাস করে, ঠিক আছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। উপহাস দেওয়া চাইলে আমরাও তাদেরকে নিয়ে করতে পারি, কারণ তাদের সফলতার পাশাপাশি তাদের ব্যর্থতা কিন্তু কম না। তো তাদের এই যে ওই যে নিচু জাত হিসেবে আমাদেরকে দেখা, ঠিক আছে, এটা অত্যন্ত দুঃখজনক, এবং ভারতের উচিত হবে তাদের সাথেই আমাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা, দাদাগিরি বন্ধ করা। দাদাগিরি বন্ধ করা। এবং সেক্ষেত্রে সরকার কিভাবে মেসেজটা দিতে পারে যে আমরা দাদাগিরি চাই না, বন্ধুত্বপূর্ণ মেসেজ অলরেডি দিয়ে দিয়েছে, আমাদের জেনারেশন জেড তাদেরকে মেসেজ দিয়ে দিয়েছে। রয়ের ব্যর্থতার কথা ছাত্র একবার সরাসরি বললেন, তাই না? মেসেজ প্রতিবেদনে এসেছে, সেই প্রতিবেদনের রেফারেন্স দিয়ে বলেছেন। জি হ্যাঁ, তো অলরেডি মেসেজ তারা পেয়ে গেছে। আশা করি যে এই মেসেজ থেকে তারা একটা শিক্ষা নেবে। অসংখ্য ধন্যবাদ। একটু সময় পাচ্ছি, যদি কিছু যুক্ত করেন। জি, আমি ওনার কথা থেকে একটা বলে যে ডোনাল্ড ট্রাম্প এক আতপাগল টাইপের মানুষ। তার যে কর্মকাণ্ড, অলরেডি ইউক্রেনকে বলেছে যুদ্ধ বন্ধ করতে হবে, কি করতে পারবে না করতে পারবে, বাট সে অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ, যে কোনো জায়গায় লন্ডভন্ড করতে পারে। কিন্তু এখানে আমাদের একটা বিশাল জিনিস আছে, সেটা প্রফেসর ইউনুস। যদি পৃথিবীর 3 জন প্রভাবশালী মানুষ ধরেন, তাহলে প্রফেসর ইউনুস একজন। আমরা কিন্তু ওনাকে কাজে লাগাতে পারি। এটাকে প্রচন্ড আমাদের মধ্যে ঐক্য থাকা প্রয়োজন। অবশ্যই আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে, তবেই আমরা কাজে লাগাতে পারব। একটা ছোট পয়েন্টকে আমি যোগ করতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনুস অবশ্যই আন্তর্জাতিক ব্যক্তিত্ব, অনেক বড় ব্যক্তিত্ব, ঠিক আছে, এটা বলে শেষ করা যাবে না স্যারের সম্পর্কে। তবে স্যার যেহেতু রাজনীতিতে এসেছেন, আমি মনে করি যে ওনার চারপাশে দু একজন ঝানু পলিটিশিয়ানও থাকা দরকার, যারা ওনাকে শিখিয়ে দেবেন যে এই পরিস্থিতিতে কী ধরনের রাজনৈতিক পদক্ষেপ নিতে চাই। ফ্যাসিবাদী আওয়ামী লীগের এই 17 বছর, অর্থাৎ 4 আগস্ট পর্যন্ত যেখানে যেই অফিসাররাই অপকর্মের সাথে জড়িত ছিলেন, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা খুবই জরুরি। তাহলে দেশে একটা স্বাভাবিক পরিবেশ, স্থিতিশীল অবস্থা তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ সৈয়দ মোহাম্মদ জয়নুল আবেদিন মেজবাহ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল এবং অধ্যাপক ডক্টর রমিত আজাদ। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।